এই দেখো, তাহলে এটাতে আকার আরো কি, ওয়ালাইকুম আসসালাম সাথে, এটাতে আকার আর একটু কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এগুলো তো বেশি, হ্যাঁ এটা ছোট হচ্ছে কারণ ইলেকট্রন বাড়তেছে না, আর মাঝখানে প্রোটনও বাড়তেছে। চার্জ বেড়ে গেলে আকর্ষণ কি হয়ে যাবে, বেড়ে যাবে। ফলে আকর্ষণ বেড়ে গেলে ওরা কাছাকাছি চলে আসে, তাই সাইজ ছোট হয়ে যাচ্ছে। বুঝছো? তুমি বলো কি বুঝছো? আকর্ষণ, আকর্ষণ বাড়লে কাছাকাছি চলে আসে। তোমার যে বন্ধুর সাথে থাকতে ভালো লাগে স্কুলে, তুমি ওর সাথে সাথে থাকো না, আর যাকে অপছন্দ করো তার থেকে কি থাকো, দূরে দূরে থাকো। তাই তোমার যার সাথে মানে বন্ধুত্ব ভালো, তার কাছাকাছি থাকো না তুমি, তাহলে আকর্ষণ বেড়ে গেলে ওরা কাছাকাছি চলে আসে। বুঝতে পারছি? ছেড়ে দেয় ব্যাপারটা আবার আলাদা না। ছেড়ে দেখে একবার যদি বলে, ধর একটা ছেলে আর একটা ছেলে বন্ধু, অনেক ভালো বন্ধু, একবার যদি কি রে তুমি সবসময় একসাথে একসাথে থাকো স্যার হয়েছে, পেছন পেছন থেকে তো শুরু হয়ে যাচ্ছে। লজ্জা পায় আর কি। দেখো এই এটা আরো ছোট হয়ে আসছে নাকি বলো তো, এটা কি হবে, আরো ছোট হয়ে গেছে, এটা কি হবে, আরো ছোট হয়ে যাবে। পারবে নাকি পারবে না বলো? তাহলে দেখছো পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে আকার কি হতে থাকে, আকার যদি ছোট হতে থাকে ধাতব ধর্ম হ্রাস পেতে থাকে। ধাতব ধর্ম কি পেতে থাকে, আর অধাতব ধর্ম কি পেতে থাকে। তাহলে দেখি বলো, ক্লোরিন আর ফসফরাসের মধ্যে কোনটার অধাতব ধর্ম বেশি? ফসফরাসের। যত বাম থেকে ডানে যাব ধাতব ধর্ম কমবে, অধাতব ধর্ম কি বলতো বাড়বে। তাহলে ক্লোরিন আর ফসফরাসের মধ্যে কোনটার অধাতব ধর্ম বেশি? বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, ক্লোরিনের অধাতব ধর্ম বেশি। বুঝতে পারছি? কারণ ফসফরাস থেকে ক্লোরিন আকারে ছোট, আর ফসফরাস থেকে ক্লোরিন বাম দিকে অবস্থিত, ডান দিকে অবস্থিত। আচ্ছা এটা, হ্যাঁ এটা ক্লোরিন। আচ্ছা এই আচ্ছা, সিম্বা সফর কেমন গেছে? গাছ, যাক কিরকম ঘুরে আনলে ভালো, দেখছো আর বেরোতে যাচ্ছে না। এখন ওর দরকার ফিশ, সিম্বাকে ফিশ দাও। আয় সিম্বার ফিশ আনছো, থ্যাংক ইউ। এই সবাই বুঝছো বোন তোমরা, এটা হচ্ছে ক্লোরিন, এটা ক্লোরিন। তাহলে একটা মৌল যত ইজিলি ইলেকট্রন দিয়ে ফেলতে পারে তার ধাতব ধর্ম তত বেশি, আর একটা মৌল যত ইজিলি ইলেকট্রন গ্রহণ করে তার অধাতব ধর্ম কি বলতো বেশি। ইলেকট্রন ত্যাগ করলে ধাতব ধর্ম, গ্রহণ করলে কি বলতো অধাতব ধর্ম। আচ্ছা এগুলো তো আমরা করলাম না, এটা তো আমরা করছি। এটা খেয়াল করো তো তোমরা, সোডিয়াম না, সোডিয়াম কয় নাম্বার পর্যায়ে, কয় নাম্বার পর্যায়ে বলো তো? সোডিয়াম হচ্ছে 3 নাম্বার পর্যায়ে না। এখন আমরা যদি এটা লিখি, পর্যায় সারণী যদি আমি উপর থেকে নিচে নামি, এটা হচ্ছে 2 নাম্বার পর্যায়ে। 2 নাম্বার পর্যায়ে গ্রুপ কয়টা জানো? 2টা। ক্লাস রেকর্ড করলে দেখছো ডিস্টার্ব করে।
আচ্ছা, এখানে দেখো, এখানে কক্ষপথ আরেকটা বাড়বে। এখানে কক্ষপথ কয়টা বাড়বে বলো তো? আরেকটা বাড়বে। আর এখানে কক্ষপথ আরো কয়টা বাড়বে? তাহলে তোমরা আমাকে বলো, উপর থেকে নিচে নামলে আকার বড় হয় না ছোট হয়? আর আকার বড় হলে ধাতুর ধর্ম বৃদ্ধি পায় না হ্রাস পায়? আকার বেড়ে গেলে ধাতুর ধর্ম বৃদ্ধি পায়। আকার বেড়ে গেলে ধাতুর ধর্ম কি পায়? বৃদ্ধি পায়। বুঝছো নাই? বুঝো নাই? কারণ আকার বেড়ে গেলে ইজিলি এরকম কি করে দিবে? ত্যাগ করে। তাহলে উপর থেকে নিচে নামলে ধাতুর ধর্ম বৃদ্ধি পায় না হ্রাস পায়? আর বাম থেকে ডানে গেলে? আর পরমাণুর যে আকার, পরমাণুর একটা আকার আছে না? উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বাড়ে না কমে? উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বাড়ে না? আর বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি করে? বলো, বুঝছো নাকি বুঝো নাই? বলো, পারবা তোমরা সবাই? আচ্ছা, দেখো, এটা দেখো, পারমাণবিক আকারের কথা যদি আমরা বলি, তাহলে তোমরা আমাকে বলো, তোমরা আমাকে বলো, আমি যদি বাম থেকে ডানে যাই, পরমাণুর যে আকার, আকার বাড়বে না কমবে? বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পাবে। আর উপর থেকে নিচে নামলে? এতটুকু পারবা নাকি পারবা না বলো? নেক্সট টপিক, আয়নীকরণ শক্তি। সেটা আমি ধরো, তুমি এরকম স্যাড স্যাড হয়ে থাকো কেন বলো তো? তুমি কেন স্যাড স্যাড? কোচিংয়ে পড়তেছো, সবার সমান অধিকার, কলেজ কি থাকবে একটা, মানে সাহসী সাহসী থাকবা। একটা পড়া না বুঝলে না বুঝাই দেন আপনি আমাকে পড়াইটা, আমি যাবো না বুঝাতে। আপনি যতক্ষণ বুঝে দেবেন আমি উঠবো না। এরকম হইতে হবে, মানে একটা নিজ অধিকার নিজেরটা আদায় করে নিতে হবে, বুঝছো? কারণ আমরা টিচার আসলে অনেকজনকে পড়াই তো, সবারটা মানে ইয়া করা সম্ভব হয় না। নিসাও পায় নাই, আরেকজন স্যার, হ্যাঁ এরকম একটা, মানে ওদের স্যার স্যার একটা ভাব চলে আসছে, যেন ওদেরকে কেউ পছন্দ করে না। তো দেখো, এরকম হলে হবে? হ্যাপি হ্যাপি থাকো তোমরা। ভরা কোচিং, যেখানে স্টুডেন্ট বেশি ওখানে গেলে একদম গুরুত্ব পাবা না, চুপ করে বসে থাকবা, বুঝছো? এখানে তো আমি জিজ্ঞেস করতেছি, করবে না তো? পড়া উল্টা জিজ্ঞেস করলে অপমান করে অনেক জায়গায়, বলে যে বাসায় টিচার কি পড়ায়। এবার বলতে পারলো তো আলহামদুলিল্লাহ। আয়নীকরণ শক্তি মানে কি জানো? দাঁড়াও, ধরো এটা হচ্ছে সলিড অবস্থায় আছে। কি অবস্থায় আছে? সলিড। বোন, খেয়াল করো, এটাকে ভাইয়া তাপ দিচ্ছি, কি দিচ্ছি? সলিড মানে কি? কঠিন। তাপ দিলে সেটা লিকুইড হয়ে যাবে, কি হয়ে যাবে? আবার যদি আমি এটাকে তাপ দিই, তখন এটা হয়ে যাবে গ্যাসীয়। আবার তাপ দিলে, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আল্লাহ, কালকে পড়ালে তো পারতাম। আচ্ছা, সোডিয়ামকে তাপ দিলে হবে Na প্লাস ইলেকট্রন। বুঝতে পারছি তোমাদেরকে? তাহলে সোডিয়ামকে তাপ দিলে Na প্লাস ইলেকট্রন, তার মানে হ্যাঁ, এটা ও সলিড অবস্থায় ছিল তো, ওকে তাপ দিছি, কি দিছি? তাপ দেওয়ার পর কঠিন সোডিয়াম তরলে পরিণত হয়েছে। আবার তাপ দিলে সেটা গ্যাসে পরিণত হয়েছে। তারপর আবার তাপ দিলে ওর মধ্যে যে ইলেকট্রনটা ছিল, আমরা শিখছিলাম না পরমাণুতে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘুরে না? যখন বাইরে থেকে শক্তি দেওয়া হয়, ইলেকট্রন কি করে? উপরের কক্ষপথে চলে যায়। এই উপরের কক্ষপথে যেতে 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 একটা সময় পরমাণুকে ছেড়ে বাইরে হয়ে যায়। বলো, বুঝছো নাকি বুঝো? হ্যাঁ, দূর থাকবো না, পরমাণুকে ছেড়ে কি হয়েছে বলো তো? বের হয়ে চলে যায়। এই যতটুকু এনার্জি দিলে, যতটুকু তাপ দিলে ও ইলেকট্রনটাকে ত্যাগ করে দেয়, সে তাপটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তাহলে এখানে একটা কথা লেখো, গ্যাসীয় অবস্থায়
সবাই লিখো, গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন বের করে আনতে, মোল বানান কিভাবে লিখছো তোমরা? না, মোল বানান হচ্ছে এটা। এক মোল মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এত বড় একটা সংখ্যা, 022 ইন্টু 10⁻23, এত বড় একটা সংখ্যা। 10⁻23 মানে বুঝছো, 6-এর পর 23টা শূন্য, 6-এর পর 5টা শূন্য হলে সেটা 5 লাখ, 7টা শূন্য হলে 1 কোটি, 23টা শূন্য, অনেক বড় একটা সংখ্যা। তাহলে এক মোল মানে কি একটা পরমাণু? অনেক বড়। তাহলে লেখো, কোন মোলের না, কি বলছিলাম, বের করে আনতে যে পরিমাণ শক্তি দিতে হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তোমরা পর্যায় সারণী যত বাম থেকে ডানে যাবা তত আকারটা ছোট হতে থাকে না? আর আকার ছোট হতে থাকলে সেখান থেকে ইলেকট্রন বের করতে বেশি বেশি শক্তি দিতে হয়। আকার ছোট হয়ে গেলে সেখান থেকে ইলেকট্রন বের করতে হলে কি দিতে হয়? তাহলে হ্যাঁ, আয়নীকরণ শক্তিও কি হয় তাহলে? বেশি হয়। তাহলে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, আকার যত ছোট হয় আয়নীকরণ শক্তি তত বেশি হয়। তাহলে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, ফলে আয়নীকরণ শক্তি কি পায় বলতো? বৃদ্ধি পায়। উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? আকার বেড়ে গেলে আয়নীকরণ শক্তি বাড়বে না কমবে? তাহলে উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বাড়তে থাকে, ফলে আয়নীকরণ শক্তি কমতে থাকে। তাহলে আকার বেশি হলে আয়নীকরণ শক্তি কম, আকার কম হলে আয়নীকরণ শক্তি। পারবে নাকি পারবে না বলো? ইনশাআল্লাহ। এরপর হচ্ছে ইলেকট্রন আসক্তি। বোন, কক্ষপথ থেকে কোন একটা ইলেকট্রন যদি উপর থেকে নিচে নামে তাহলে ও শক্তি কি করে বলতো? কোন একটা হ্যাঁ, বিকিরণ করে না? তাহলে কোন একটা ইলেকট্রন যদি উপর থেকে নিচে নামে সে শক্তি কি করে বলতো? একই রকম ভাবে কোন একটা পরমাণুতে যদি ইলেকট্রন প্রবেশ করে বাইরে থেকে, তাহলে সেই ইলেকট্রনটা শক্তি কি করে দেয় বলতো? শক্তি বিকিরণ করতে করতে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করে বলতো? পরমাণুতে প্রবেশ করে। বলো, বুঝছো নাকি বুঝো না? তাহলে ইলেকট্রন আসক্তি হচ্ছে, ধরো ক্লোরিন, জি মানে গ্যাস, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে। কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একটা ইলেকট্রন গ্রহণ করে সে Cl মাইনাস হয়ে গেছে। ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস হয়ে যায়, আর ইলেকট্রন ত্যাগ করলে প্লাস হয়ে যায়। ইলেকট্রন ত্যাগ করলে কি হয়ে যায়? আর ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? মাইনাস। আচ্ছা, এক মোল গ্যাসীয় পরমাণুতে, আবার বলতেছি, এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করলে যে পরিমাণ শক্তি কি হয় বলতো? নির্গত হয়। এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করলে যে পরিমাণ শক্তি কি হয় বলতো? নির্গত হয়। সেই শক্তিকে বলা হয় ইলেকট্রন আসক্তি। পারবে নাকি পারবে না? দেখি লিখে ফেলো, এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করলে যে পরিমাণ শক্তি নির্গত হয়, যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। লিখছো?
আয়নীকরণ শক্তির মতো ইলেকট্রন আসক্তিও একই। পরমাণুর আকার যদি কি হয়ে যায় বলতো, ছোট হয়ে যায়, ইলেকট্রন আসক্তি বেড়ে যায়। আবার পরমাণুর আকার বড় হয়ে গেলে ইলেকট্রন আসক্তি কমে যায়। অর্থাৎ ওরা সবাই হচ্ছে আকারের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছি? দেখে আমাকে বলো, সোডিয়াম বড় নাকি রুবিডিয়াম বড়? রুবিডিয়াম বড়। তাহলে রুবিডিয়াম বড় হলে সোডিয়াম আর রুবিডিয়ামের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি হবে? সোডিয়ামের। কেন? সোডিয়ামের আকার ছোট, যার আকার ছোট তার ইলেকট্রন আসক্তি বেশি। এনাফ, এনাফ সিম্বা, এনাফ। না, বের হয়ে যাও। তুমি বের করে দেবো? বলো, বের করে দেবো নাকি বলো? বোন, তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? তাহলে আকার আকার যার বড় তার আয়নীকরণ শক্তিও কম, ইলেকট্রন শক্তিও কম। আর আকার যার কম, আকার যার ছোট, তার ইলেকট্রন শক্তিও বেশি, আয়নীকরণ শক্তিও বেশি। সবাই কি বুঝছো কিনা বলো? এরপর টপিক হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। বোন, ধরো সবাই একটু খেয়াল করো, হাইড্রোজেন আর ক্লোরিন মিলে একটা বন্ধন গঠন করছে। একটা কি গঠন করছে? বন্ধন। ইলেকট্রন শেয়ার করে ওরা বন্ধন গঠন করছে। মানে একটা ইলেকট্রন হাইড্রোজেন দিছে আর একটা ইলেকট্রন কে দিছে বলো তো? অর্থাৎ হাইড্রোজেন একটা ইলেকট্রন দিছে, ক্লোরিন একটা ইলেকট্রন দিছে, যার ফলে ওদের মধ্যে একটা কি তৈরি হয়েছে বলো তো? বন্ধন। এই ধরনের বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন। এই ধরনের বন্ধনকে কি বলা হয় বলতো? সমযোজী বন্ধন। তাহলে ওদের মধ্যে একটা কি সৃষ্টি হয়েছে বলতো? সমযোজী বন্ধন সৃষ্টি হয়েছে। এই যে সমযোজী বন্ধন সৃষ্টি হয়েছে ওদের মধ্যে, সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায়, মানে বন্ধনে থাকা অবস্থায়, এই যে হাইড্রোজেন আর হচ্ছে ক্লোরিন, ওদের বন্ধন ইলেকট্রন, হাইড্রোজেনের যে প্রোটন, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে না, হাইড্রোজেনের প্রোটন হচ্ছে একটা, ক্লোরিনের প্রোটন হচ্ছে 17টা। এবার তোমরা আমাকে বলো, এই দুইটা ইলেকট্রনকে 17 জন বেশি আকর্ষণ করবে নাকি একজন বেশি আকর্ষণ করবে? তাহলে ইলেকট্রনগুলো কার দিকে সরে আসবে? তাহলে একটু পর দেখবা ক্লোরিনের দিকে ইলেকট্রনগুলো কি আসছে বলো তো? সরে আসছে। সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় ইলেকট্রন যার দিকে সরে আসে তার তড়িৎ ঋণাত্মকতা কি হয় বলো তো? বেশি হয়। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে আসা। তড়িৎ ঋণাত্মকতা মানে কি বলতো? বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে আসাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। পারবা নাকি পারবা না? ক্লিয়ার? কঠিন? লেখো, সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু সমূহের পরমাণুসমূহের বন্ধন ইলেকট্রনকে, বন্ধন জোড় ইলেকট্রনকে জোড় ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করা, নিজের দিকে আকর্ষণ করার প্রবণতাকে সমযোজী
বন্ধনে আবদ্ধ পরমাণু সমূহের বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার বা টেনে আনার প্রবণতাকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। সমযোজী বন্ধন কাকে বলে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয় তাকে সমযোজী বন্ধন বলে। এখানে ও একটা ইলেকট্রন দিছে, ও একটা ইলেকট্রন দিছে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন দিছে। কি ময়লা ফেলে দিবা সেগুলা? না এটা বলতে পারবো। আচ্ছা, না ময়লা আছে তো, হ্যাঁ ময়লা আছে। আর ছাত্রটা অনেক ময়লা আছে। কাল কিছু লাগা বাবা এই পারবা তোমরা সবাই? তো এতটা পারা যাবে? আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টারে আর কিছু নাই, শেষ। বাকিগুলো রিডিং করলে পারবা, না বুঝতে আমাকে প্রশ্ন করবা। বুঝছো সবাই? এই চ্যাপ্টারে আর কিছু নাই, বাকিগুলো রিডিং করবা, না বুঝতে আমাকে প্রশ্ন করবা, আমি তোমাদেরকে কি করবো বলো তো, বুঝিয়ে দিব। এখানে কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আজকে পড়াবো না, ঠিক আছে? এটা আজকে সিম্পল ব্যতিক্রমগুলো নেক্সট ক্লাসে দেখাই দেবো। তাহলে অধ্যায় 4 শেষ। তোমাদের তোমাদের কয়টা চ্যাপ্টার শেষ করাইছি আমি? 4টা। আর 2টা চ্যাপ্টার করালে আমি আর পড়াবো না, মানে কেমিস্ট্রি একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 6। এটা আমাদের এই মাসের মধ্যে হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ, এটা পুরোটাই পড়তে পারবো না, এক পেজও বাদ দেওয়া যাবে না। তবে ধীরে ধীরে পড়ো, এটা পরীক্ষা অনেক পরে নিব আমি, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে নিব। মানে ডেইলি ধরো 2 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়লে হয়ে যাবে। হ্যাঁ, একটা কবিতা দিছি, ওই কবিতাটা স্লাইডে আছে, স্লাইড খুঁজে না পাইলে আমাকে মেসেজ দিও, আমি স্লাইডটা পাঠিয়ে দেব, ঠিক আছে? আর গ্রুপে কেউ যদি কোনো সমস্যা দাও, ধরো রিপা একটা সমস্যা পাঠাইছে যে স্যার আমি এই প্রশ্নটা বুঝতেছি না, তোমাদের মধ্যে কেউ একজন অ্যাক্টিভ আছে আর তোমরা আনসারটা জানো, বা তোমার কাছে খাতা কলম আছে, তুমি সাথে সাথে এটা সলভ করে গ্রুপে দিয়ে দিবা, বুঝছো? একজনকে হেল্প করবা। আমি সবসময় তো ফ্রি থাকবো এমন না। যেমন ধরো ও বললো স্যার আমি এই স্টোরিটা পাই নাই, এখন তোমাদের কাছে বই এই স্টোরিটা আছে, তোমরা দেখছো, সাথে সাথে ছবি তুলে দিয়ে দিবা, তাহলে আমার একটা হেল্প হবে, বুঝতে পারছি? একজনকে হেল্প করবে বলবে, আবার মানাই করিও না গ্রুপে হেল্প করতে গিয়ে, কেমন? এটাই। এই সবাই পারবা? তাহলে এই চ্যাপ্টারটা বুঝতে পারছো? আচ্ছা, মূলত আজকের ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট ছিল। এতদিন এগুলো আমি জাস্ট আমি আজকে যা এতদিন যা পড়াইছি আজকে তাই বলছি, বাট আজকে ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ আজকের ক্লাস আমরা এই 3টা মেন টপিক পড়াইছি। এই 3টা থেকে একটা পরীক্ষা মাস্ট আসবে, বুঝছো না? বুঝো নাই? আমরা নেক্সট ক্লাসে সিকিউ করবো এই চ্যাপ্টারে। আচ্ছা, আমি নামাজটা পড়ে নিই। আজকের সাবজেক্ট আর কি কি আছে দেখে দাঁড়াও। ফিজিক্স আছে, কেমিস্ট্রি তো পড়াইছি না, হায়ার ম্যাথ, ইংলিশ, ফিজিক্স। ফিজিক্স কি পড়াইছিলাম লাস্ট? এমসিকিউ পড়াইছি। হায়ার ম্যাথটা ধরবো আর হচ্ছে ইংলিশটা ধরবো। হ্যাঁ, ফিজিক্স আজকে না পড়াই, ফিজিক্স এত পছন্দ আজকে। ছুটি করতেছো এখন?
আচ্ছা দেখো, সমস্যা নাই বোন, পারবা? হ্যাঁ, ইংলিশটা পড়ো। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা দেখো, আমি দাঁড়ান নামাজটা পড়ে নিই, হ্যাঁ। হ্যাঁ বলো। আমরা এখন তোমাদের কাছে সবার কাছে হায়ানের শীটটা আছে? শীটটা হাতে নাও সবাই। 2 নম্বর প্রশ্নটা দেখো তো, 2 এর খ পারবা? করাইছিলাম। 3 নম্বরটা দেখো তো, 3-এর গ করাইছিলাম। 4 নম্বর দেখো তো। 4 একদম সোজা না? এখানে বেশিরভাগ ফাংশনের অঙ্ক না। 4 নম্বরটা পারবে নাকি দেখো, 4-এর গ। 5-এর গ সোজা। এখানে বের করো একটা ঝামেলা, সবই ইজি লাগতেছে। হ্যাঁ মাস্ট, আংশিক বোনাস আসবে একদম, লিখিত গ্যারান্টি। বাস। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এগুলো সব বোর্ডের প্রশ্ন তো। এখানে যে 14টা প্রশ্ন দিছি সবগুলো বোর্ডের প্রশ্ন। বারো নম্বরটা দেখো তো। 12 নম্বরটা এবার শুক্রবার পরীক্ষা দিব। হ্যাঁ মানে এই টাইপসের দিব। 12, 13 এই দুটা থেকে একটা দিব। 12, 13, 14 এই 3টা থেকে মাস্ট একটা দিব। 12, 13, 14 আছে পরের পৃষ্ঠা উল্টায়। 12, 13, 14 আছে তো। হ্যাঁ 13 পারবা? 14 আমি তোমাদেরকে গ্রুপে একটা প্রশ্ন দিয়েছিলাম, মনে আছে? বলছিলাম না সলভ করতে। এটা খুব কমপ্লিকেটেড লাগে দেখতে, কিন্তু সোজা। সিলেবাস নাই, তুমি বাঁচে গেছে। নেক্সট যেটা আছে ওটা করো। বাট এগুলো করে ফেললে হচ্ছে তোমার সিলেবাসটা ইয়ে হয়ে যাবে।
যেমন বার্ষিকতা আর এগুলো পড়ানো হবে না, তখন বড় হয়ে যেত, বুঝছো? প্রশ্নটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়েছি, বুঝছো? এফ অফ এক্স এটা এমনি এক্সট্রা কোন একটা স্কুলের প্রশ্ন, কলেজের স্কুল আসছে। জানলা অফ করে দাও। আচ্ছা, এটা কি মেন বইয়ে আছে অঙ্কটা? পাচ্ছিলা? মাশাআল্লাহ। এই দেখো প্রথমটা দেখো, প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্ন বলছে দেখাও যে x প্লাস ওয়ান এফ অফ এক্স এর একটি কি বলতো উৎপাদক। দেখো বোন, খেয়াল করো, কে উৎপাদক বলছে? এক্স প্লাস ওয়ান না? তাহলে আমরা রাফে কি লিখবো? এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু কত? যদি এক্স প্লাস ওয়ান এফ অফ এক্স এর একটা উৎপাদক হয়, তাহলে ভাগশেষ কত হবে বলো তো? শূন্য হবে। যেমন 12কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? তার মানে হচ্ছে 3 12 এর একটা উৎপাদক। উৎপাদক দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 0 হয়। আর যেটা দিয়ে ভাগ করবা সেটা সমান কি ধরে নিবা?
0। সেখান থেকে x এর মান বের করলে যেটা আসে সেটা ভিতরে বসাই দিলে ভাগশেষ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এমনি লিখবো কে দ্বারা দ্বারা f of x কে ভাগ করলে ভাগশেষ উপপাদ্য অনুসারে, ভাগশেষ উপপাদ্য কি বলতো, অনুসারে ভাগশেষ ইকুয়াল টু f of -1। ঠিক আছে, f of -1 লিখব প্রশ্ন মতে। উৎপাদক হলে ভাগশেষ কত হবে, 0 হবে না? আচ্ছা প্রশ্ন মতো হতে না, আগে ভাগশেষ যে 0 এটা বের করে আমরা, ভাগশেষ সমান এটা, তাহলে f of -1 মানে এখানে যেখানে যেখানে x আছে এখানে কি বসবে, -1, তাহলে -1 টু দি পাওয়ার 5 -1 টু দি পাওয়ার 4 -1 হোল কিউব -1 p। তাহলে -1 টু দি পাওয়ার 5 বিজোড় হলে এটা মাইনাস মাইনাসে থাকবে, 1 কে পাওয়ার 5 করলে आंसर 1 থাকে, আর বিজোড় থাকলে মাইনাস মাইনাস থেকে যায়, এটা হবে -p, এটা হবে প্লাস কিউ। এটা কি হবে বলো তো, কারণ পাওয়ার হচ্ছে জোড়, পাওয়ার জোড় হলে প্লাস হয়, তারপর এটা মাইনাস, তাই পাওয়ার বিজোড় থাকলে মাইনাস মাইনাস থাকে, এটা হবে -p, আর এটা হবে কি বলো তো কিউ, আর এটা হবে p। সব কাটাকাটি করলে কত আসে দেখো তো, এখানে একটা মনে হয় আর হবে, ভাইয়া ভুল লিখছে, এখানে কোনো একটা জায়গায় মেবি আর হবে, দেখো তো আর এক্স কিউব একটা আছে না, এটা আর হবে যে না, এখানে দুইটা জিনিস ভাইয়া লিখি নাই, বুঝছো, এখানে আরেকটা পদ হচ্ছে আর এক্স স্কোয়ার একটা পদ আছে, এটা ভাইয়া লিখি নাই, তাহলে হবে আর ইন্টু -1 স্কোয়ার, তাহলে আর কে -1 দিয়ে কিউব করলে আসে মাইনাস আর কে -1 স্কোয়ার দিয়ে করলে আসে প্লাস আর, এরাও কি যাবে বলো তো, কাটা যাবে, এই দুটাও কাটা যাবে, এই দুটাও কাটা যাবে, এটা 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 পি না, এটা ভুল হয়েছে, একটা ইনফরমেশন ভুল আছে, এটা না, এটা পি লিখে ফেলছিলাম, এটা আর হবে, বুঝতে পারে, তাহলে আনসার কত 0। আর ভাগশেষ 0 আসে মানে কি, ওর একটা কি বলতো, সুতরাং x + 1, হ্যাঁ বলো, আর কই আর নাই তো, এটা কেটে দিচ্ছে, এটা থেকে এটা আসছে, মন পারবা তোমরা সবাই। এরপর একটা খ নাম্বারে কি বলছে দেখো তো, x - a যদি f of x এর একটা কি হয় বলো তো, উৎপাদক হলে x - হ্যাঁ দেখাও যে f of x এর একটা কি হবে বলো তো, আচ্ছা খেয়াল করো, যদি x - a যদি x - a f of x এর উৎপাদক হয় তাহলে ভাগশেষ কত হবে, 0, তাহলে x - a ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু কত বলো তো a। তাহলে প্রশ্ন মতে তোমরা কি বুঝতেছো এটা, দেখো ও যদি ওর একটা উৎপাদক হয় তাহলে ওকে দিয়ে ওকে ভাগ করলে ভাগশেষ কত হবে, 0 হবে, তাহলে ওকে দিয়ে যদি ওকে ভাগ করতে হয় ও সমান কত ধরবো আমরা, 0, এ ও পাশে চলে গেলে x ইকুয়াল টু কত হবে a, তাহলে ভাগশেষ হবে f of a, এটা হবে ভাগশেষ, f of a সমান যেখানে যেখানে x আছে সেখানে কি বসবে বলো তো a, তাহলে এটা হবে p a টু দি পাওয়ার 5 প্লাস q a টু দি পাওয়ার 4 প্লাস r a টু দি পাওয়ার 3 প্লাস কত বলো তো, আর এক্স স্কোয়ার একটা ছিল না বলছিলাম যে, আর এটা হবে আর এ স্কোয়ার,
তারপর হবে কিউ আর প্লাস কি বলতো বলো এক্স এর জায়গায় কি বসবে বলতো এ, এক্স এর জায়গায় এ বসবে। হ্যাঁ, এই পিটা হবে তো। এ তো পি হবে তো, এক্সটা আর এক্স স্কোয়ার আসছে এটা, এটা করলে -5 -p আসে তো, আর এটা করলে +q আসে, এটা করলে -r আসে। -r কে কোথায় লিখছি আমি? ও এটা কাটাকাটিতে ঝামেলা হয়েছে তো। এটাকে করলে আসে -p, এটাকে করলে আসে +q, এটাকে করলে আসে -r, এটাকে করলে আসে -q, এটা হচ্ছে +p, আর এটা হচ্ছে +r। এখন বুঝছো? এটা 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 আচ্ছা, এটা তো বুঝছো না? তাহলে উৎপাদক হলে ভাগ শেষ হচ্ছে, এটা এটা পুরোটা হচ্ছে কি বলতো ভাগ শেষ। এরপরে কি বলছে? বলছে এত এফ অফ এক্স এর একটা কি হবে বলতো? আচ্ছা, এটা পুরোটা যদি কি হয় বলতো, এটা যদি ওর একটা উৎপাদক হয় তাহলে ভাগশেষ কত হবে? 0। তাহলে পুরো রাশিটার মান কত হবে বলতো? 0। বুঝছো তোমরা এটা? তুমি লিখবে যে এখন x-1 দ্বারা f of x কে ভাগ করলে ভাগশেষ ভাগশেষ হবে এটা সমান 0 ধরো। x-1 ইকুয়াল টু কত? 0। তাহলে x ইকুয়াল টু কত? 1। সুতরাং x ইকুয়াল টু হবে 1 বাই কত? a। তাহলে আমরা লিখব f অফ 1 বাই a সমান হবে, যেখানে যেখানে a আছে সেখানে সেখানে কি বসবে? p অফ 1 বাই a টু দি পাওয়ার কত? 5, q অফ 1 বাই a টু দি পাওয়ার 4, r অফ 1 বাই a হোল কিউব, r অফ 1 বাই a স্কোয়ার, q অফ 1 বাই a এবং হচ্ছে p। সবাই বুঝতে পারছো? যেখানে যেখানে x আছে আমরা সেখানে সেখানে কি বসাইছি বলতো? 1 বাই a বসাইছি। তাহলে এটার মান কত আসে দেখো, এটা হবে p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার কত? 5, q ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 প্লাস r ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3, r ডিভাইডেড বাই a স্কোয়ার, q ডিভাইডেড বাই r, না 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 q ডিভাইডেড বাই কত? a প্লাস p। সবাই এতটুকু বুঝছো নাকি বলো? এটা সবাই বুঝছো রে? এত কঠিন কঠিন না তো? এই অল্পতে ভয় পেয়ে গেলে কেমন হবে? কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ম্যাথ অপেক্ষা করতেছে জানো তোমাদের জন্য। ওদের লসাগু নাও, এখানের মধ্যে এর মধ্যে সবচেয়ে বড় পাওয়ারওয়ালা এই কোনটা? 5। তাহলে এটা এটা কাটা গেলে শুধু কি বসবে? p। এটা এটা কাটা গেলে শুধু বসবে q a। 4টা এ কাটা গেলে শুধু একটাই থাকে না? 3টা এ দিয়ে 5টা একে ভাগ করলে আর কয়টাই থাকে? 2টা। 2টাই ওর সাথে গুণ হয়ে হবে আর a স্কোয়ার। a স্কোয়ার দিয়ে a টু দি পাওয়ার 5 কে ভাগ করলে কি থাকে? a কিউব। ওর সাথে গুণ হলে হবে আর a কিউব। a দিয়ে এটাকে ভাগ করলে a টু দি পাওয়ার 4 হয়, a টু দি পাওয়ার 4 দিয়ে q কে গুণ করলে হবে q a টু দি পাওয়ার 4, আর এটার সাথে এটা গুণ করলে হবে p a টু দি পাওয়ার কত? বুঝছো? এই পুরো রাশিটার মান আমরা একটু আগে বের করছি দেখো। পুরো রাশিটার মান আমরা কি পাইছিলাম? এ দেখো, পুরো রাশিটার মান আমরা কত পাইছিলাম বলো তো? তার মানে এটা পুরোটার মান কত হবে? 0 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার কত? আনসার হবে। তাহলে ভাগশেষ যেহেতু 0, সুতরাং x প্লাস 1, সুতরাং কি বলতো x প্লাস 1 না -1? সুতরাং x মাইনাস 1 f অফ x এর একটি উৎপাদক।
এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এর একটা কি বলো তো, পারবা? আচ্ছা, এবার লাস্ট ওয়ান, যেটার জন্য এই অঙ্কটা করাইছি। মন দেখো, এই ম্যাথটা আমরা এখন সলভ করব। তাহলে পি সমান কিউ সমান আর সমান ওয়ান, এরা সবাই যদি ওয়ান হয়, এরা সবাই যদি কি হয় বলো তো, ওয়ান হয়, লিখবো যে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর ইকুয়াল টু ওয়ান হলে, পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর ইকুয়াল টু ওয়ান হলে, এরা সবাই যদি ওয়ান হয়, এফ অফ এক্স ইকুয়াল টু হবে এক্স টু দি পাওয়ার ফাইভ, এক্স টু দি পাওয়ার ফোর, এক্স কিউব, এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এপি এর মান তো ওয়ান বলে দিছে, প্লাস ওয়ান। আমরা যদি এদের মধ্যে কমন নিই, এক্স টু দি পাওয়ার ফোর কমন নিই, এক্স টু দি পাওয়ার ফোরকে দিয়ে এটাকে ভাগ করলে থাকে এক্স, এটা দিয়ে এটাকে ভাগ করলে আনসার আসে কত, ওয়ান। এবার এখানের মধ্যে কত কমন নিব, এক্স স্কোয়ার, এই ছোটোটা কমন নিব, কমন নিলে এটা হবে এক্স স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলে শুধু এক্স থাকে, এটা দিয়ে এটা ভাগ করলে আনসার আসে কত বলো তো, ওয়ান। বুঝছো? আর এটা যেমন আছে তেমন থাকবে। এই এক্স প্লাস ওয়ানগুলো আমরা কি নিব, এক্স প্লাস ওয়ান কমন নিলে এখানে কত থাকে, প্লাস এখানে কিছু নাই, তার মানে ওয়ান থাকবে। সবাই বুঝছো? এটা কিসের মান, এফ অফ এক্স এর মান। এতটুকু ক্লিয়ার নাকি আমাকে বলো। এখন এই রাশিটাকে মানুষ করতে হবে। এই রাশিটার নিচে কি আছে খেয়াল করছো, এই রাশিটার নিচে আছে, যদি আমি পাশে লিখতেছি, বাট তোমরা খাতার উপরে নিচে এরকম করে লিখবা, পাশে লিখবা না। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর আছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, আর উপরে তো এফ অফ এক্স আছেই। এফ অফ এক্স মানে তো এটা না, পুরোটা লিখবো এক্স প্লাস ওয়ান, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন আমরা নিচের রাশিটাকে একটু ভাঙবো। আজকের ব্ল্যাকবোর্ডটা কি চোখ টানতেছে? এটা ব্ল্যাক না, একটু আগেরগুলো থেকে, আগের থেকে সাদা হাতে ব্ল্যাক হয়েছে এটা তো। আর নিচে তো এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান আছেই। এই যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, এইটাকে ভাইয়া ভাঙবো, ভেঙে কি লিখবো দেখো, এক্স কিউব স্কোয়ার মাইনাস কত, ওয়ান, ওয়ান স্কোয়ার, ইয়েস। তাহলে এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লেখা যায়। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি বলো, হ্যাঁ, এই ভুলটা করা যাবে না, এই ভুলটা করা যাবে না। এটা করতে হবে এক্স স্কোয়ার হোল কিউব মাইনাস ওয়ান। এই ভুলটা করে ভাইয়া ভুল মানে একবার আটকে গেছিলাম, বুঝছো? এই ভুলটা করে আটকে গেছিলাম, মানে আমি কিউবকে ভিতরে রাখছি, স্কোয়ারকে ভিতরে রাখছি বাইরে, একবার যোগ একবার বিয়োগ করছে, অঙ্ক আর মিলে না। কিন্তু তুমি যদি স্কোয়ারকে ভিতরে রেখে কিউবটাকে বাইরে রাখো, তাহলে তোমার অঙ্ক মিলে যাবে।
কিভাবে মিলবে দেখো। আমরা এখন অঙ্ক মেনটা শুরুই করি না, আমরা জাস্ট উদ্দীপকটাকে মানুষ করতেছি এখন। হ্যাঁ, এক্স প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। প্রশ্ন ভুল লিখছে নাকি দেখি দাঁড়া। হ্যাঁ প্রশ্ন ঠিক আছে। ভুল। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা মনে আছে? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি, তারপর হচ্ছে এ স্কোয়ার মানে এটার স্কোয়ার, এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে আসে এক্স টু দি পাওয়ার কত, ফোর। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, ওর সাথে ওকে গুণ করা, আর এটার স্কোয়ার প্লাস ওয়ান। বুঝছো নাকি বুঝো নাই? এখন ছোট হয়ে যাবে নাকি দেখো তো? অনেক কঠিন আর বড় একটা অঙ্ক এখন পিচ্ছি হয়ে গেছে, তারপরও কাজ বাকি আছে। হ্যাঁ, বড় ভাইকে মারামারি করতে দেখে আমার ছোট ভাই মারামারি করবে দেখো। এটা এক্স প্লাস কত, ওয়ান। এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান না? এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে লেখা যায় না এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান লেখা যায়? তাহলে কাটাকাটি করা যায় নাকি দেখো, এটা এটা কি যাবে কাটা। হ্যাঁ ভেরি গুড, এটা কেন ভাইয়া বলতেছিলাম। তাহলে কাটা গেলে আর কি থাকে, ওয়ান, নিচে কত থাকবে, এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা কিসের মান জানো? এটা পুরো জিনিসটার মান, এটা পুরো জিনিসটার মান, বুঝছো নাকি? এই পুরো জিনিসটার মান, এই যে জিনিসটা আছে না, এটার মান হচ্ছে এটার মান হচ্ছে এটা। এবার লিখবো সুতরাং এফ অফ এক্স ডিভাইডেড বাই কি ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে কত ছিল এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, ইকুয়াল টু হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই কি হবে, আর পারবা? তাহলে এই জিনিসটা আসতেছে না এখন, এখন এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যাবে। কেমনে করবা, ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এটা আংশিক ভগ্নাংশটা কত সোজা দেখো, এখানে বসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে বসবে এক্স মাইনাস ওয়ান। তোমাদেরকে কখনো সিম্বা ডিস্টার্ব করে, কখনো পোকা ডিস্টার্ব করে, কোন দিন দেখবা কোচিংয়ে বাঘ ঢুকে গেছে। তোমায় করতেছে, ওরা নড়াচড়া বেশি করতেছে। এদিকে ইয়াটা বন্ধ করে দাও, লাইটটা না, হ্যাঁ লাইটটা অফ করে দাও, ওদের দিকে আর যাবে না পোকা। এখন আর আসবে না পোকা, পোকা হচ্ছে লাইট যেদিকে সেদিকে, এখন ওদেরকে পাবে। আর আমার দুইটা লাইট, এক দুই, এটা জ্বালালে এটাও লাইট। আচ্ছা শেষ করে দিচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান না, তাহলে এখানে স্কোয়ার আছে দেখছো, এটাকে ভাইয়া লিখবো এক্স প্লাস বি, আর এটাকে লিখবো কি বলতো সি। বলো পারবা নাকি পারবে না? বাকিটা তোমরা নিজেরা করে নিতে পারবে না আংশিক ভগ্নাংশ? আচ্ছা তাহলে এখান থেকে আমি আর না করি তাহলে। হ্যাঁ ইংলিশ কি পড়াইছিলাম এর আগের দিন, ডিগ্রি চেঞ্জে? টায়ার লাগতেছে আজকে? আচ্ছা দাঁড়াও পড়া দিচ্ছি।